বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বন্ধুর সাথে বন্ধুত্বের আহ্বানে বন্ধুর পাশে থেকে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, কিংবা বছরের পর বছর, মাসের পর মাস কেটে যায়, এবং সেই বন্ধুত্বের সম্পর্কটার রং কিন্তু বদলায় না, একই রকম থাকে। বন্ধুত্ব এমনই এক সম্পর্ক, এবং সেই সম্পর্কের আহ্বানে শুরু করছে আজকের বন্ধু তোমারই খোঁজে। এনটিভির পর্দা জুড়ে অনেকখানি সময় আপনাদের সাথে থাকবো ইভান সাইর, এবং আমাদের সাথে থাকবেন প্রিয় একজন মানুষ। আজ যে মানুষটি অতিথি হয়ে আমাদের সাথে থাকবেন, তিনি একজন অভিনয় অন্তপ্রাণ মানুষ, মঞ্চ অন্তপ্রাণ মানুষ, আমাদের সবার প্রিয় মুখ আজাদ আবুল কালাম। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি আজাদ আবুল কালামকে। ভাইয়া কেমন আছেন? এই তো কি অবস্থা? অনেক ভালো, এবং আপনাকে দেখেই ভালো লাগে, মানে ভালো লাগছে। ভাই, বন্ধুদের কথাই তো শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে, একটু শুরুতে এখনকার ব্যস্ততা নিয়ে শুনতে চাই। এখনকার ব্যস্ততা মানে আমি তো আসলে অনেক ধরনের কাজ করি। আমি অভিনয় করি, লিখি, নির্দেশনা, তারপরে স্টেজে কাজ করি, স্টেজে অভিনয়, স্টেজে ডাইরেকশন, লেখালেখি। তো ব্যস্ততা আমার আসলে সবসময় ব্যস্ততা। আর এখন বাড়তি ব্যস্ততা, যেহেতু ঈদ নিয়ে আমাদের টেলিভিশন কেন্দ্রিক অনেক কাজ হয়, সেটা একটা ব্যস্ততা। আপনি অনেক ব্যস্ততার কথা বলছিলেন, এবং আমরা জানি সব জায়গায় আপনি আমাদের প্রিয় মানুষ, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতাও আপনার কাছ থেকে আমরা পেয়েছি। কিন্তু সেই গল্পটা আমি যদি ভুল না করি, একদম মঞ্চতে জড়িয়ে পড়া সেই শুরুটাও হয়েছিল কোনো এক বন্ধুর সাথে, খুব একটা আগ্রহ নেই, তার হাত ধরে আচ্ছা ঠিক আছে করি, এরকমভাবে। সেই বন্ধুত্বের কথা বা সেই বন্ধুটির কথা কি? মাসুদ আলী খান আমার বন্ধু, এবং এটাও একটা খুব কাকতালীয় যে ও কিন্তু আমার বন্ধু একদম ছোটোবেলার না। ও বন্ধু হচ্ছে আমার ম্যাট্রিকের পরে, এবং সেটাও আরেক বন্ধুর মাধ্যমে পরিচয়। সেই বন্ধু আমার এক ফ্রেন্ড টিঙ্কু, আচ্ছা, ওর মাধ্যমে মাসুদের সাথে আমার পরিচয়, মানে বন্ধুর বন্ধু। হ্যাঁ, আমি পড়তাম নর্ডেম কলেজে, আর মাসুদ আলী খান পড়তো ঢাকা কলেজে। আমাদের হয়তো দেখা হওয়ারই কথা না, কিন্তু একদম ফার্স্ট ইয়ারই আমাদের দেখা হয়ে যায়, মানে ওই মাঝখানের বন্ধুর কারণে। এবং ওই মাসুদ আলী খানের সাথে আমার একদম পারিবারিকভাবে সব এক ধরনের সম্পর্ক হয়। নানান দিকে ওর আগ্রহ ছিল, আঁকার দিকে আগ্রহ ছিল, ও ছাত্রও খুব ভালো ছিল, ম্যাট্রিকে স্ট্যান্ড করা ছিল। তারপর ও গান গাইতো, গান নিজে রচনা করতো, গিটার বাজাতো, আর অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল। ওই আসলে ওই আরণ্যক নাট্য দলে কোনো একটা সময় ওয়ার্কশপ করে ছেলেবেলে নেওয়া হবে, তখন সেখানে ও যোগ দেয়। এবং ওই আমাকে প্রায়ই বলতো আর কি, যে নাটকে এইটা হয় ওইটা হয়, কিছু কিছু বানিয়েও বলতো। আমি বুঝতে পারতাম যে মানে আমাকে আরও বেশি আগ্রহ করা। আমি থিয়েটার করবো, নাটক করবো, অভিনয় করবো, এটা আমার আসলে ভাবনার মধ্যেই ছিল না। বরং লেখালেখির প্রতি আগ্রহ ছিল। মাসুদের সাথেও লেখালেখির একটা সম্পর্ক ছিল। ও আমি আরও কয়েকজন বন্ধু মিলে আমরা একটা সাহিত্য পত্রিকাও বের করেছিলাম, দিক সাহিত্যপত্র নামে। তো লেখালেখিটাই ভাবতাম যে হয়তো করবো আর কি। হ্যাঁ, আমরা একটু হাঁটি। হ্যাঁ, একটু হেঁটে হেঁটে কথা বলি, আপনার ছোটবেলার কথাও শুনবো, আরও অনেক বন্ধুত্বের গল্প শুনতে চাই আপনার কাছ থেকে। একটু সামনের দিকে। আমি স্কুলে পড়েছি প্রথম ছোটবেলায় কমলাপুর হাই স্কুল, যেটা ওখান থেকে আমি চলে যাচ্ছি আইডেল স্কুলে, যার ফলে আমার প্রথম ছোটবেলার বন্ধুরা মুগদাপাড়ার। একটু মানে আইডেল স্কুলে যাওয়ার পরে মতিঝিল, এইচবি কলোনি, কিছু বন্ধু বাসাবো গোরানের, এবং কিছু বন্ধু গোপীবাগের। এরকম আস্তে আস্তে বন্ধুত্বের পেরিফেরিটা বাড়তে থাকে, যে নানান জায়গায়। কারা কারা ছিল, নামগুলো কি মনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম মানে আমাদের মুগদাপাড়ায় যেমন ছোটবেলার বন্ধুদের মধ্যে মঞ্জু আমার খুব ভালো বন্ধু ছিল, বুলবুল আমরা একদম পাশাপাশি, আমার একটু বড় হয়তো, কিন্তু সেটা আমাদের খুব ম্যাটার করেনি কখনো। বুলবুল আমার খুব ভালো বন্ধু ছিল, শরীফ আমার খুব ভালো বন্ধু ছিল ছোটবেলায়। তারপর আমার এক বন্ধু ছিল গাম্বুলা, ও আমার গাম্বুলা, মানে না, ওরা আদর করে বাবা মা ডাকতো, তো আমরাও তাই ডাকতাম আর কি। তো ও যেমন খুব ভালো বন্ধু ছিল। তারপরে এরকম জুম্মন ভালো বন্ধু ছিল। কোনো এমন কোনো স্মৃতি কি মনে পড়ছে যে দুষ্টামির কারণে বাড়িতে বকা খাওয়া বা কোনো? হ্যাঁ, প্রতিদিন এটা প্রতিদিনের ঘটনা ছিল। মানবিমান? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের ঘটনা ছিল এগুলো। বন্ধুর সাথে মারামারি করা টরা, এবং শুধু মারামারি করা। দোলন নামে আমার এক ছোটবেলার বন্ধু, ও সেই মুগদাপাড়ারই, কিন্তু ওরা পরে আবার মতিঝিল চলে গিয়েছিল। যেমন দোলন আর আমার হচ্ছে আমরা একই বিছানায় বড় হয়েছি আসলে।
কিন্তু এই দোলনের সাথে দেখা গেলো যে হঠাৎ করে এমন মারামারি হলো ওর সাথে রাস্তার ইয়ের মধ্যে, কমলা স্টেশনে ফুটবল খেলা নিয়ে। এবং দোলন আমার থেকে স্ট্রং ছিল, আমাকে হ্যাভি মাইট দিল। একটা কথা বলেন তো ভাইয়া, আজকে হয়তো বন্ধুদের কথা আমি বিশেষ করি সবারই মনে থাকে, মনে পড়ে, মনে করা হয়, কিন্তু আজকে এরকম একটু আলাদা করে যখন মনে করছেন, সেই ছোটবেলার কথা ভাবছেন, কেমন লাগে? খুবই নস্টালজিক মনে হয়। যেমন আমার একেবারেই ছোটবেলার এক বন্ধু, ওর নাম ছিল শাহিন। ওদের অরিজিনাল বাড়ি হচ্ছে সিলেটে। এবং আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন শাহিন মারা যায় পানিতে ডুবে। মুগদাপাড়ে একটা ঝিল আছে যেখানে এখন হাসপাতালটা হয়েছে, তো ওখানে ও পানিতে ডুবে মারা যায়। এটা আমাকে অনেক দিন ভাবিত করেছে। আর শাহিন ছিল দেখতে ভীষণ সুন্দর, এবং ও চলে যাওয়ার পরে অনেক দিন ওই বাসার সামনে দিয়ে যেতে ইয়ে লাগতো আমার। কলেজের কথা শুনবো একটু, সামনে থাকলে বসি। আর ওই যে বন্ধুর কথা বললেন, আমরা আসলে অজান্তেই বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন এই শেখাটা যখন পাড়ার স্কুলে পড়ি, পাড়ার বন্ধুদের কাছ থেকে শিখি। আবার যখন পাড়ার স্কুল থেকে বাইরে চলে আসলাম, আমি যখন মতিঝিলে একটা স্কুলে পড়ি, তখন আবার হচ্ছে দেখা গেলো যে আমার বন্ধুত্বের জায়গাটা একটু বড় হয়েছে। যেমন আমার স্কুল ফ্রেন্ড পারভেজ, শোয়েব, ডিউক, রেজা, তারপরে বেলাল, মাসুদ, এদের সবার কাছ থেকে না শেখার অনেক কিছু আছে। মানে কারো কাছ থেকে তো কারেজ, সাহস শেখার জায়গা আছে, কারো কাছ থেকে কঠোর পরিশ্রম শেখার জায়গা আছে, কারো কাছ থেকে তার জন্মসূত্রের কারণেই তার অনেক কিছু জানাশোনা থাকে। আবার আমি যখন কলেজে পড়ি তখন দেখা গেলো যে হঠাৎ করে কিছু নতুন, একেবারেই নতুন, তারা বিভিন্ন জায়গার থেকে আসা, তাদের ক্লাসটাও ভিন্ন, তাদের সাথে পরিচয় হয়। যেমন ইমরান আমার এক ফ্রেন্ড, তনু কলেজের বন্ধু, টিঙ্কু, এরকম অনেক বন্ধু হতে থাকে কলেজে। যেমন আমার একটা বড় শিক্ষা হচ্ছে আমার এক বন্ধু পামেল আল মুসাব্বির সাদি, ওর সাথে আমার পরিচয় আমরা যখন কলেজে পড়ি তখন। এবং পরিচয় থেকে বন্ধুত্বটা এমন পর্যায়ে যায় যে ওর সব গোপন কথা এবং আমার সব গোপন কথা, দুইজনের এই গোপন কথা রাখার ভান্ডার ছিল যেন আমরা পরস্পরের। এবং পামেলের সাথে এই যে আমার বন্ধুত্ব অনেক বছরের, এবং পামেল মারা গিয়েছে, ওর ক্যান্সার হয়েছিল, এবং সেটাও একেবারে আমাদের হাতের উপরে তার মৃত্যু হয়। ক্যান্সার ধরা পড়ার পর সে মাত্র 2 মাস বেঁচে ছিল। এই যে বন্ধুত্ব এবং ওর মৃত্যুর দিন পর্যন্ত যে অদ্ভুত ধরনের নির্ভরতা ছিল, যেন আমি এখনও মনে করি যে এই কথাটা কাকে বলবো, পামেল তো নাই। আপনার কথায় কিন্তু অনেকগুলো বিষয় চলে এসেছে। আপনি ছোটোবেলার কথা বলছিলেন, তখন বলছিলেন যে অনেক শ্রেণীর মানুষ একসাথে বন্ধু হয়েছেন। এর আগে ছোটোবেলায় একজন বন্ধুর কথা শুনলাম, এখন একজন বন্ধুর কথা শুনলাম যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। ব্যস্ততার খাতিরে অনেক বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হয়েছে। এই যে বিষয়গুলো, বা আপনি বয়সের ভেদাভেদের কথা বলছিলেন, এগুলো কি বন্ধুত্বে খুব একটা প্রভাব ফেলে? মানে হ্যাঁ, বন্ধুত্ব তো অনেক ধরনের প্রভাব ফেলে। যেমন সবসময় বয়স একটা প্রধান বিষয় হয় না। যেমন আমি মনে করি যে আরণ্যক নাট্যদলে আমি যে কাজ করতাম, যাদের সাথে আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব হয়েছে তারা সবাই আমার থেকে বয়সে বড়। যেমন মান্নান হীরা, আবদুল্লাহ হেল মাহমুদ, দুলাল ভাই, এরা সবাই, এমনকি মামুন ভাইয়ের সাথে আমার সম্পর্কটা সবসময় যে গুরু শিষ্যের তা না, একদম চমৎকার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরপর থিয়েটার, অভিনয় সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে আপনি অভয় দিলে বিনয়ের সাথে একটা কথা বলবেন প্লিজ। হয় না যে সবার জীবনে তো একটা সময় একটু ভালো লাগা, প্রেম বা আরো অনেক ধরনের দুষ্টামি বা এই ব্যাপারগুলো থাকে। অবশ্যই এগুলো আমাদের প্রিয় মানুষটির ক্ষেত্রে ভীষণভাবে, আমি ছোটবেলা থেকে ভীষণ রোমান্টিক ছিলাম। যেমন হ্যাঁ, এবং ছোটবেলায় আমি ভাবতামই যে আমাদের একটা ক্যালেন্ডার ছিল, সেখানে একটা জাপানি কিমোনো পরা একটা মেয়ে ছিল, এবং আমি নিশ্চিত ছিলাম যে এরকম জাপানি একটা মেয়ের সাথে আমার প্রেম হবে, এবং সে কিমোনো পরে বরফের উপর দিয়ে হাঁটবে। আর তারপরে আমাদের পাড়ায় যার সাথে আমার আসলে কথা বলারই কথা না, অথবা অনেক দূরবর্তী নানান কারণে, তার প্রেমে হাবুডুবু খেয়ে হয়তো দীর্ঘদিন থেকেছি। কিন্তু আমি আসলে বড় হওয়ার সাথে সাথে আমি প্রেম করে বিয়ে টিয়ে করে একাকার করে ফেলেছি, এবং বিয়ের পরও আমি প্রচুর প্রেমে পড়েছি। চমৎকার। অনেকক্ষণ এখানে বসে কথা বললাম, একটু হাঁটি, তারপর আপনার জন্য কিছু একটা থাকতেও পারে চমকের মতো। চমক দেখা যাক, দেখা যাক। চলুন। এবার একটু
মঞ্চের কথা শুনবো সেই 85-এর অক্টোবরের দিকে পুরোপুরি জড়িয়ে যাওয়া, এবং তারপর তো এখনো পর্যন্ত দীর্ঘ জীবন, বর্ণাঢ্য জীবন, মঞ্চ, অভিনয়, নির্দেশনা, লেখালেখি। এখানে এসেও তো অনেক বন্ধু। হ্যাঁ অবশ্যই, আরণ্যকেই আমাদের সমসাময়িক যারা ছিল, মিজু, আমিন আজাদ, মাসুদ আলী খান, আরও আরও আমাদের কাছাকাছি বয়সের আরও অনেকেই ছিল যাদের সাথে আমার একসময় খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়। যে স্নেহের সময় আইজুল হাকিম একসময় আমার খুবই ভালো বড় ভাই, শিক্ষক, আবার খুব ভালো বন্ধুও বটে উনি। এবং তার সাথে, তার পরিবারের সাথে, মানহান হীরার পরিবারের সাথে, অনু আপা, মামুন ভাইয়ের পরিবার, তার স্ত্রী, ভাবি, এরা সবাই আমার শিক্ষকের মতো, আবার বন্ধুর মতো। এদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। টেলিভিশনে আসার পরে প্রথম যে নাটক, সেই নাটকে বিশ্বাসে মামুন ভাইয়ের লেখা নাটক আমি প্রথমবারের মতো এর আগে আমি টেলিভিশনের পিছনে কাজ করেছি মামুন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তারপর দেখা গেলো যে ওই টেলিভিশনে অভিনয় করতেছে, সেখানে আমার কো আর্টিস্ট হচ্ছে তখন আমার খুবই ভালো বন্ধু আফসানা মিমি। টেলিভিশনে অ্যাক্টিং একটু ভিন্ন, আমার তো প্রথম থেকেই আরও ভিন্ন করার এক ধরনের, মানে সবসময় যে যা দেখি তার বাইরে কিছু আলাদা চিন্তা করার একটা ব্যাপার ছিল, চ্যালেঞ্জিং ছিল। একটু যোগ করতে চাই, মঞ্চেও সেই শুরুটাও কিন্তু সেভাবে হয়েছিল যে শ্রদ্ধেয় বকুল ভাই তিনি অনুপস্থিত থাকাতে আপনি সুযোগ পেয়েছেন, সেখানে আপনি একটু ভিন্নভাবে নানকারপালায় কিছু অংশ করতে চেয়েছিলেন। বকুল ভাই যেভাবে করতেন আমি ওইভাবেই শুরু করেছিলাম, কিন্তু রিহার্সালের মধ্যে একসময় আমার মনে হলো যে না, এরকম একটা ডাইমেনশন থাকতে পারে। তখন মামুন ভাই ডাইরেক্টর ছিলেন, আবদুল্লাহ মাহমুদের লেখা নানকারপালা। তখন মামুন বলেছে করে দেখো, এবং আমি ট্রাই করলাম, এবং ওটা আমাদের ছিল মেশিন টুলস ফ্যাক্টরিতে গাজীপুরে শো হলো। এবং তখন আমি প্রথম আবিষ্কার করলাম যে অভিনয় খুবই শক্তিশালী একটা জায়গা, শক্তিশালী একটা মাধ্যম। ভাইয়া, একটা চমকের কথা আপনাকে বলছিলাম, সেই চমকের প্রতি আপনার কতটা আগ্রহ আছে এখন সেটা বলেন। দেখি কি চমক। আচ্ছা, আমরা একটু বসি তাহলে। আচ্ছা চলো, চমকের সময় হয়ে গেছে। হ্যাঁ, দেখি চমকটা আসলে হয়তো তেমন কিছুই না, আবার অনেক কিছু। আমরা কিন্তু চমকিত হই না আজকাল খুব সহজে, এটা কিন্তু বড় কথা। চমৎকার ভাইয়া, যা বলছেন আসলে প্রত্যেকটা কথাই আলাদা করে সুন্দর, এবং আপনার কথাগুলো আমার কাছে চমকের মতো। কিন্তু ইচ্ছে ছিল আপনার সব বন্ধুদেরকে যদি নিয়ে আসতে পারতাম, অন্তত পক্ষে আমরা একজনকে আনবার চেষ্টা করেছি। দেখা যাক সে কে, এবং সে আসলে পরে সময়টা কেমন হয় সেটাও একটু দেখতে চাই। প্লিজ ওয়েলকাম। দেখুন, চিনতে পারেন আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। আচ্ছা ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, একটু আপনার সাথে কথা বলতে চাই। শুরুতেই যে কথাটা ন্যাচারালি আসে, আজাদ আবুল কালাম, সবার প্রিয় অভিনেতা, একজন বিখ্যাত মানুষ, সেই মানুষটা আবার আপনার খুব কাছের বন্ধু, কেমন লাগে ভাবতে? সে কি কম বিখ্যাত নাকি? সেটা শুনবো ভাই, আপনার মুখ থেকে শুনবো। কিন্তু বিখ্যাত হলে তো জানতোই, তাই না? সুতরাং আসলে বিষয়টা হচ্ছে যে যেটা আগে যে বিশেষণগুলো দিয়ে দিলেন, তার সাথে একটা বন্ধুত্ব থাকা, এটা তো অনেকটা ধরেন একটা নিজেরই আইডেন্টিটি। যে এমনও হতে পারে যে যদি বলেন যে আপনার নাম কি, আমি বলবো পাভেলের বন্ধু। এই পর্যায়ে চলে গেছে। চমৎকার ভাইয়া, আমরা একটু আপনার বিখ্যাত বন্ধুটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। হাসান শাহরিয়ার, উনি নিজে তো নাট্যকার, বাড়াবেন না, অভিনেতা, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা পত্রিকা, থিয়েটার বিষয়ক পত্রিকা বছরের পর বছর বের করা এবং সাকসেসফুলি থিয়েটারওয়ালা যখন বের হয় প্রথম, তখন থেকেই কিন্তু সবার, থিয়েটার যারা করে, নাটক যারা করে, তাদের একটা বিশেষ মানে আকর্ষণের জায়গা, এবং সবাই দেখতে চাই যে থিয়েটারওয়ালা কী হচ্ছে, থিয়েটার এবার এই সংখ্যায় কী আসছে না আসছে। এটা অনেক বছর ধরে এক নাগারে করতে পারাটা একটা বিশেষ যোগ্যতা বলে আমার মনে হয়, এটা আমার পক্ষে সম্ভব না। এই যে দুজনের বন্ধুত্ব, আজকে যেহেতু একটু কথা বলছেন, আমরা কি মজার কোনো স্মৃতি শুনতে পারি? একটা বলি, এটা হাসিরও না কিছুও না, অনেক বন্ধুত্ব হওয়ার পরে একটা জিনিস আবিষ্কার হলো। একটা জিনিস আবিষ্কার হলো যে বয়সে আমি ওনার একটু ছোট ছিলেন, মানে খাতা কলমে আর কি, কাগজে কলমে। কয়েকদিন আগে আবিষ্কার হলো যে উনি আমার থেকে 3 দিনের ছোট। তো হয়ে গেলাম আমি বুড়া, মানে আমি এতদিন ছিলাম যে ওনার। আরেকটা কথা বলি, ওনার বাড়ি হচ্ছে বরিশাল, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর মতলব, আমার ওয়াইফ হচ্ছে বরিশালে।
ওনার ওয়াইফ হচ্ছে চাঁদপুরের মতো। মানে এটা কিন্তু পরের কোইন্সিডেন্স। আচ্ছা আরেকটা বলি, আমার একমাত্র সন্তান, ওনার একমাত্র সন্তান, আমার সন্তানের নাম কাব্য, ওনার সন্তানের নামও কাব্য। এটা যে কি করে হলো ঠলো, মানে এটা আমার মনে হয় অন্য যে কোনো প্রসঙ্গ আনার চেয়ে এই মিলটা, হ্যাঁ যে আগে বন্ধুত্ব হয়েছে পরে মিল হয়েছে, আমরা কিন্তু মিল খুঁজে বন্ধুত্ব করি, এটা আমার কাছে একটু অবাকই লাগে যে এটা কি করে ঘটে। ভাল লাগলো খুব কথা বলতে। যে বন্ধুরা স্ক্রিনের ওপার থেকে দেখলেন, আপনার যে বন্ধুরা বা আপনার যে বন্ধুরা, আমি বিশ্বাস করি যে সবার আসলে আত্মিক টানটা এখানেই ছিল, এই আড্ডাতেই ছিল, এবং সেটা আরও বাড়ুক সেই প্রত্যাশা। এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আর যেটা হচ্ছে যে বন্ধুত্বের কথা বলতে যে আমি অনেক বন্ধুর নাম বলেছি, হয়তো প্রসঙ্গক্রমে এসেছে, আবার অনেক বন্ধুর নাম হয়তো বলা হয়নি। তা আমি নিশ্চিত যে আমার বন্ধুরা যারা দেখবে তারা সেটা বুঝতে পারবে, এবং কেউ দুঃখ পাবে না, কেউ অনেক বেশি উচ্ছ্বসিত হবে না। মনে হয় যে আরও অনেকক্ষণ আড্ডা দিতে পারলে আসলেই ভালো লাগতো, কিন্তু এখন যেতে হবে। একটাই কথা বলবো যে এই যে বন্ধুত্বের আমরা যে ছটা দেখতে পেলাম, যে ছবিটা দেখতে পেলাম, সেই ছবিটা সবার হৃদয়ে ছড়িয়ে যায়, এমনকি আমাদের সময়ের এখন যারা আছেন। আর সবাই বন্ধুত্বকে মূল্য দিতে শিখুক। বন্ধুত্বকে মূল্য দিতে হলে একটু স্যাক্রিফাইস করতে হয়। আর বন্ধু যার নাই তার চেয়ে অসহায় আর কেউ নাই। দর্শক, আজকের মতো বিদায় নিতে হবে। শেষ দুটো কথা ধরেই আসতে চাই। জীবনে বন্ধুত্বের মূল্যায়ন করতে জানা উচিত, এবং যে মানুষের জীবন আসলে বন্ধু থাকে না, সে মানুষের জীবনটাই বড় অসহায় হয়ে পড়ে। আপনার বন্ধুত্বের সম্পর্কটা তুই তুকারির হোক কিংবা শ্রদ্ধার আপনির হোক, কিন্তু তুমি করে হয়তো বন্ধুত্ব হয় না, আবার হয়তো হয় কি হয় না সেটা আপনার হৃদয় জানান দিবে। এবং সেই বন্ধুত্বের আহ্বানে আপনাদেরকে আরও এক সপ্তাহের অপেক্ষায় রাখবো। সামনের সপ্তাহে প্রিয় কোনো মানুষকে নিয়ে আবারও হাজির হবো এনটিভির পর্দা জুড়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুদের সাথে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে।